কেমন লাগছে? ত্রিনয় বিছানায় বহু কষ্টে বসে থেকে মতামত দিল। সুন্দর লাগছে, নতুন বউয়ের মতো। তনি আবারও মুখ ঘুরিয়ে হাসলো। ত্রিনয় টের পেল, এই তো ওর মরণ, এখানেই তো লুকিয়ে তার সর্বসমগ্র। দুজনে বের হওয়ার পর গাড়িতে বসলে নূরজাহান কল দিলেন। ত্রিনয় ওকে দিয়ে দিল ফোনটা। নূরজাহান জিজ্ঞেস করলেন, তোরা আসবে কখন? তন্নি উত্তর দিল, আমরা গাড়িতে আছি, বেশিক্ষণ লাগবে না। ওরা এলো ঠিকঠাক 20 মিনিট পর। বাড়িতে হইচই শুরু হলো। আসমা মইনুল ত্রিনয়কে ঘরে তুললেন। তন্নি গিয়ে একে একে সবাইকে জড়িয়ে ধরলো। তার ভীষণ আনন্দ হচ্ছে। সে কতক্ষণ ঘুরে ঘুরে বাড়িটা দেখলো, দেয়ালগুলো ছুঁয়ে দিল। ওরা তন্নির ভীষণ আপন। ছোট থেকে এই ইট পাথরের বাড়িটা তার অতি পছন্দের ছিল। কত শত কত সহস্র স্মৃতি জড়িয়ে। একদিনে কি সব ভোলা যায়? যায় না। হাঁটতে হাঁটতে তন্নি টের পেল বাড়ির মাটির টুকুর সংস্পর্শটা পর্যন্ত আলাদা। এমন মাটি কোথাও নেই, এমন মাটির অপূর্ব মিশেল গন্ধ পৃথিবীর কোথাও নেই। বিয়ের পর মেয়েরা কেবল প্রিয় মানুষ ছেড়ে যাওয়ার দুঃখে কাঁদে না, তাদের হাজারটা দুঃখের একটা হলো পরিচিত জায়গা ছেড়ে যাওয়া। একটা কমফোর্ট জোন হারিয়ে ফেলার ভয়েও তারা কাঁদে। পাখির মতো উঠতে পারার সুখ হারিয়ে ফেলার ভয়ে তারা কাঁদে। চিরায়ত অভ্যেসগুলো ছেড়ে দেওয়ার ভয়ে তারা কাঁদে। বইয়ের বাড়ির সবাই খোঁজ পেয়ে বরকে দেখতে এলো। শুনেছি তন্নির জামাই খুব সুন্দর। ত্রিনয় বসেছে ঘরের মাঝখানে। তন্নি কিছুটা দূরে বসে বসে আঙ্গুর খাচ্ছে আয়েশ করে। শত জনমের ক্ষুধার্ত লোকের মতো আসার পর থেকে খেয়েই যাচ্ছে মেয়েটা। তন্নি খাওয়া দাওয়া পছন্দ করে। ত্রিনয় বিরক্তি নিয়ে ফোন হাতে তুলল। এর আগে কোথা থেকে কতগুলো মহিলা দল বেঁধে এলো তার কাছে। ত্রিনয় ফোনটা রেখে দিল। মহিলারা সবগুলোই বেশ বয়স্ক, দাদির বয়সী বোধ হয়। একজন ত্রিনয়ের পাশ ঘেঁষে বসলেন। তার অস্বস্তি হচ্ছে। মহিলা জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? ত্রিনয়ের গলা রসকসীন। ত্রিনয় সিদ্দিকে। কঠিন নাম। আরেকজন জিজ্ঞেস করলেন, তোমার আব্বা আম্মা কি করে? আব্বুর ব্যবসা আছে, আম্মু করেন না কিছু, বাড়িতেই থাকেন। ত্রিনয় বড্ড উসকুস করছে। এখান থেকে পালানোর উপায় কি? তন্নি কি বোকা? এদিকে আসছে না কেন? বউ ছাড়া এই মুহূর্তে সে নিজেকে খুব অসহায় হিসেবে ঘোষণা করলো। উনি আবারও বললেন, তোমরা ভাই বোন কয়ডা? ত্রিনয় জোর করেও হাসতে পারছে না। তার বাড়িতে তার ভাই বোন মা বাবাও তার সাথে এত কথা বলে না। সে বলল, জি, আমি আর একা 2 বোন। কিসে পরে কতটুকু বয়স জিজ্ঞেস করলে ত্রিনয় এখান থেকে উঠে যাবে মনস্থির করেছে সে। সহ্য করা যাচ্ছে না। তন্নি খাওয়া বাদ দিয়ে এখানে তাকিয়ে আছে। পাশের মহিলাটা বললেন, শুনছি জামাই মাস্টার। ত্রিনয় চোখ বুজে ফেললো বিরক্তির চোটে। মাস্টার, কি আজব শব্দ। তন্নি হেসে ফেললো। সে উঠে এগিয়ে এলো। বুঝতে পারলো রেগে যাচ্ছে। সে কাছাকাছি আসার পর শুনতে পেল এক মহিলা ওনার নাতিকে বলছেন, জামাই 2-3 দিন থাকলে এখানে পড়াটরা না বুঝলে আসিস, বুঝিয়ে দেব না। হ্যাঁ, ত্রিনয় নিজের কপালটা আঙ্গুল দিয়ে চেপে ধরলো। তন্নি ফিক করে শব্দ করে হেসে উঠলো। তারপর সবাইকে ডিঙিয়ে বলল, তোমরা যাও তো এখন, ওর মাথা ব্যথা করছে, তুমি আমার সাথে এসো। বলার সাথে সাথে সে দাঁড়িয়ে পড়লো। মাথা গরম হয়ে পড়েছে ততক্ষণে। সব থেকে বেশি রাগ আসছে তন্নির ওপর। ওরা চলে যেতেই সবাই বিড়বিড় করলো। তুমি তন্নি ওকে নিয়ে নিজের ঘরে এলো। কারেন্ট চলে গেছে। কতক্ষণ হলো। ত্রিনয় হেঁটে এসে বিছানায় বসে ধপ করে শুয়ে পড়লো। তন্নি চলে যেতে নিলেই হাতটা টেনে ধরলো। সে পেছনে তাকালে বলল, বাতাস দাও। তন্নি হাত পাকা নিয়ে বসলো। আস্তে ধীরে বাতাস দিতে দিতে হাঁপিয়ে উঠলো। ত্রিনয় চোখ বন্ধ করে আবারও বলল, জোরে। কারেন্ট এলো তখন। বন্ধ চোখগুলো দেখে তন্নি পা টিপে টিপে বের হয়ে গেল। ত্রিনয় ধরতে পারল না। ঘরমাক্ত শরীরে ফ্যানের বাতাসে শরীর জড়িয়ে এলে চোখ ভর্তি ঘুম নামলো তার। সে ঘুমিয়ে পড়লো। তন্নি সেখান থেকে বের হয়ে দিঘির পাড়ে এলো। থই থই জল দেখতে পেয়ে সে বড় লম্বা করে শ্বাস ফেলল। দুটো চোখ মুখে নিল।
চেনা ঘ্রাণের সংস্পর্শে এসে দিঘির অপর দিকে বড় বড় ধানের মাঠ, আধা পাকা ধানের শীষগুলো বাতাসে দুলছে। শিলাদের বাড়ি উত্তর দিকে। তন্নি কয়েকটা পেয়ারা পারলো, তারপর গলা ছেড়ে ডাকলো, শিলা, শিলা। শিলা এলে দুই বান্ধবী বহুদিনের স্বভাব বশত বসলো গাছের গোড়ায়। তন্নি শিলার কাঁধে মাথা রাখলো। পুকুরের পাড় জুড়েই বাতাস। শিলা সলজ্জিত গলায় বলল, তোর বাসর ঘরে কাহিনী বল। তন্নি জিজ্ঞেস করে, কেন? বল না, তুই না বলেছিলি বলবি। তন্নির শরীরের শাড়িটা একটু ঢিলে ঢালা করলো, গলাটা তখন পুরোপুরি উন্মুক্ত হলো। শিলা হকচকিয়ে উঠলো সেটা দেখে। ব্যথা পাসনি? তন্নি লজ্জা পেয়ে মিনমিন করলো, যা, ব্যথা পাবো কেন? তরবর এমন রাক্ষস কেন? এভাবে বলবি না, ও কিছুই করেনি জানিস। সবাই আমায় এত ভয় দেখিয়েছে, অথচ রাতে উনি আমার সাথে কি সুন্দর করে কথা বলেন। আমার কোনো ইচ্ছে আছে কিনা, স্বপ্ন আছে কিনা সব জিজ্ঞেস করেছেন। আমি তো আশ্চর্য হচ্ছিলাম ভীষণ। শিলা সন্দেহী গলায় আওড়ালো। তার মানে তন্নি আটকে দিল, কিছুই না, বোধহয় রাখতে একটু বেশি। মোহনা বলল কাল। শিলা সাই জানালো, তারপর নড়ে চড়ে বসলো। রাগ বেশি থাকার কুফল কি জানিস? ধর কোনোদিনও যদি রাগের মাথায় তোর গায়ে হাত তোলে। তন্নি মুখ ভেঙচি কাটে। কেন হাত তুলবে? অপরাধ করলে বোঝাবে, আর না হলে মুখে বলবে। পুরুষ যদি ধৈর্যবান না হয় তাহলে কিসের পুরুষ সে? যাদের রাগ বেশি তারা বউকে ভালোবাসে। এক আধবার হাত তুলে তারপর ঠিক মানিয়ে নেয় ইনিয়ে বিনিয়ে। তন্নি শ্যাওলা পড়ার জলের দিকে তাকালো। কঠিন হলো তার কণ্ঠস্বর। আমাকে লালন পালন করেছে আমার বাবা। আমার বাবা কোনোদিন আমার শরীরে ফুলে টোকাও দেয়নি। ও কেন দেবে? শরীরে হাত তোলা বিষয়টা কতটা জঘন্য তুই ভাবতেও পারিস না। এত ঘৃণিত ছোঁয়া সহ্য করা যায় না। তারপর আবার ভালোবাসা। ও যদি কোনোদিন ভুলেও আমার শরীরে হাতে, আমি চলে আসবো। মেয়েরা সরি সরি মানার প্রশ্নই আসে না। ভালোবাসলে আমার শরীরে হাত তোলারও প্রশ্নই আসে না। তোর বরকে এটা আগে ভাগে বলে দিস। তন্নি আর উত্তর দিল না। কথাগুলো সে বলেছে সেটা বিশ্বাসই হচ্ছে না। জ্ঞানী লোকের সাথে একদিন থেকেই জ্ঞানী হয়ে গেল নাকি? তন্নি পিঠ পিছনে নিয়ে নিজের ঘরের জানালার দিকে তাকালো। বিছানায় ত্রিনয় বসে, হাতে ওটা কি? তন্নি সেখান থেকে উঠে এলো, বলল, আমি যাই, কালকে আসিস আরেকবার। সে দ্রুত পায়ে এলো। ঘরের ভেতরে ঢুকে দেখলো ত্রিনয়ের হাতে তার খাতা। হাতের লেখার অবস্থা ভীষণ বাজে। ত্রিনয় ওর উপস্থিতি বুঝতে পারলো। তন্নি তখন কাচুমাচু করছে। লোকটা জিজ্ঞেস করলো, পরীক্ষা দিয়েছিলে? তন্নি মিনমিন করলো। হুম, রেজাল্ট? বেশি ভালো না। ত্রিনয় ওর দিকে তাকালো চোখ কুচকে। কলেজে ভর্তি হলো না কেন? তন্নি অবাক হলো বেশ। মেয়েরা কলেজে যায়, লোকে কি বলবে? লোকে কি বলবে মানে? পড়াশোনা করলে লোকে কিছু বলবে কেন? এ মা, বলবে না মেয়ে মানুষ এসএসসি পর্যন্ত পড়েছে, এটাই তো বেশি। ওরা আবার ছেলে পেলেদের মাঝে গিয়ে কলেজে পড়বে কেন? ত্রিনয় জিজ্ঞেস করলো। তোমার পড়াশোনার শখ নেই? তন্নি ঘন ঘন মাথা নাড়ল। না। ত্রিনয় শান্ত কণ্ঠে ওকে বলল, আমি ভর্তি করে দেব মহিলা কলেজে। তন্নি আটকে উঠলো, এগিয়ে এলো আরেকটু, অনুনয় করলো। আমি পড়বো না। কেন? ত্রিনয় তাজ্জব হয়েছে। পড়ালেখা কত কঠিন জানো? আমাকে মেরে গাছের সাথে ঝুলিয়ে রাখলেও তো আর পড়বো না। ত্রিনয় অশান্ত হলো। এটা কোন মেরুর মানুষ? মেয়েরা না পড়ালেখা করতে পাগল। সে বোঝাতে চাইলো। ছেলে মেয়ে অশিক্ষিত হোক সেটা তুমি চাও? তন্নি হাত দুটো আঁকিবুকি করছে। 10 পর্যন্ত কি যথেষ্ট নয়? তুমি তো লেখাপড়া জানোই। তারপর আরেকটু এগিয়ে এসে পাশে বসলো, বাহুতে হাত রাখলো। আমি পড়বো না। ত্রিনয় ওর কোমর জড়িয়ে ধরলো। তন্নি আরেকটু গুটিয়ে যায়। কথায় কথায় স্পর্শ। ত্রিনয় চোখে চোখ রাখে। পড়বে না? তন্নি বুকের কাছের শার্ট আঁকড়ে ধরেছে। চোখেই তাকিয়ে উচ্চারণ করলো, না, আরেকবার বলো। পড়বো না। বাকিটা তন্নি উচ্চারণ করতে পারলো না। ত্রিনয় ঠোঁট চেপে ধরল ঠোঁটে। রাগের বহিঃপ্রকাশ হিসেবে দলিত মোহিত হলো ঠোঁটটা। তন্নি শরীর ছেড়ে দিয়েছে, কিন্তু দরজা তার সিটকিনি আটকানোর হয়নি। কি বেসামাল স্পর্শ! নতুন নতুন স্পর্শ, অনুভূতি তন্নি নিতে পারে না। বেশিরভাগ সময় এমন আগুন ছোঁয়ায় সে হাঁসফাঁস করে।
তখন রাত হয়েছে। আসমা বেগম বেশ আদর যত্ন করে খাইয়েছেন ত্রিনয়কে। সবাই সবার ঘরে, তন্নিও নিজের ঘরে। ত্রিনয় একটু বাইরে গেছে, ফোনে নেটওয়ার্ক পাচ্ছে না, কথা বলতেই হবে একটু। নূরজাহান এলেন তখন। তন্নি বিছানায় বসে হেসে ডাকলো, এসো সুন্দরী। নূরজাহান ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করলেন, জামাই কই? একটু বাইরে গেছে, বসো তুমি। নূরজাহান পাশে বসলেন। তন্নির মাথায় কাপড় নেই। উনি চোখ কুঁচকে গলাটার দিকে তাকালেন, বুঝতে পেরে দুষ্টুমি করলেন। জামাই রাতে সোহাগ করছে, আদর তো দেখা যায়। তন্নি গলা ঢাকলো না, বুক ফুলিয়ে বলল। তুমি দেখো না। উনি পরপর তার হাতটাও দেখলেন, সেটা কে টেনে নিজের কাছে নিলেন। জিজ্ঞেস করলেন, হাতে দাগ কিসের? তন্নির কণ্ঠস্বর নিভু। আমি দিয়েছি। জামাইটা কি বেশি ভালো না বউ? কো আমারে। তন্নি গাল ফুলিয়ে নিল। একদিনে কি বোঝা যায়? রাতে কি হয়েছে সেগুলো ক তুই আমারে। তন্নি হাত নাড়লো মাছি তাড়ানোর ন্যায়। কিছু হয়নি, ডরে আমার শরীর কাঁপছিল। তোমরা তো ভয় দেখিয়েছো। উল্টো ও আমায় জিজ্ঞেস করেছে শক্ত ইচ্ছে টিচ্ছে আছে কিনা, আরো অনেক কথা। তারপর ঘুম। নূরজাহান বোধহয় সন্তোষ হলেন, পুনরায় জিজ্ঞেস করলেন, আর কিছু বলেনি? বলেছে তাড়াতাড়ি বড় হওয়ার কথা বলেছে। উনি এবারে হেসে ফেললেন চট করে। ধৈর্য বেশি দিন থাকবো না, জানি জানি। পুরুষ মানুষের সাথেই তো এত বছর সংসার করলাম, তুই মিলাইয়া নিস আমার কথা। কিসের কথা মেলাবে? ত্রিনয় ঘরে ঢুকে জিজ্ঞেস করলো, গিয়ে বসলো নূরজাহানের পাশে। উনি জিজ্ঞেস করলেন উল্টো, নাতি কেমন আমার? ত্রিনয় মাথা দুলিয়ে বলল, ভালোই, তবে লজ্জা কম। সকালে ঘুমের মধ্যে চুমু দেওয়ার কারণে কথাটা বলেছে। তন্নি বেশ বুঝতে পারলো। নূরজাহান মিটিমিটি হাসলেন। ভালো হয়েছে তোর, আমাগো লজ্জা ভাঙতে এই 2-3 বছর লাগছিল, সময় বাঁচছে। তারপর তিনি তন্নির দিকে তাকালেন। বু, আজকে আমার সাথে থাকবি? ত্রিনয় তাকিয়ে আছে। তন্নি ভনিতা করলো না, এমনিতেও বলেছে ওর নাকি লজ্জা কম। সে শুনিয়ে শুনিয়ে বলল, নতুন বিয়ে হয়েছে কি তোমার সাথে থাকার জন্য? যাও তো। ত্রিনয় বলল, দেখলে বুড়ি, জীবনটা ভীষণ হতাশায় ভরা। খাইলে খেতে লাগে না, ঘুমাইলে চোখে দেখি না। নূরজাহান পাল্টা বললেন, সব ঠিক হয়ে যাবে, একবার শুধু মধু খাও। তুমি বুড়ি সত্যিই নির্লজ্জ। দাদা কি তোমার লজ্জা গুলে খেয়েছিল? না, তুই খাইস। খাইস্টার ঘরের খাইসটা পারে না আমার সাথে। যাই আমার লাউ গাছটার কাছে। উনি রাগে কাঁপতে কাঁপতে চলে গেলেন। মৃত স্বামীর নামে কথা শুনতে উনি রাজি না। তন্নি দেখলো কেবল নূরজাহান সঙ্গে থাকলে ত্রিনয় একটু আটটু হাসে। সে কল্পনা করে কি এমন হতো দুজনের বিয়ে হলে। তারপর নিজের ভাবনায় নিজেই চমকে ওঠে। তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। রাতে সে আবিষ্কার করলো পাশের লোকটা কেমন যেন। তন্নি ভাবে একটা অপরিচিত অজানা মেয়েকে এরা জড়তা ছাড়া চুমু খায় কিভাবে, তাও চেপে ধরে। তার দম বন্ধ হয়ে যায় যখন দু হাতে জাপটে ধরে ত্রিনয়। বিয়ে আল্লাহ প্রদত্ত পবিত্র বন্ধন। এর মতো শক্ত ও মজবুত বন্ধন সৃষ্টিকর্তা আর কিছুতেই দেননি বোধ হয়। দুটো ভিন্ন বিপরীত মেরুর আত্মা কেমন মিলেমিশে একাকার হয়ে যায়, একে অপরের দুঃখে দুঃখী হয়ে যায়। অথচ তারা একটা সময় একে অপরকে চিনত না, নামটা পর্যন্ত জানতো না। কোনোদিন চোখের দেখা হয়নি, মুখের কথাও হয়নি। তবুও কেমন হুট করে দুজন সংসারী হয়ে যায়। এক বিছানায় দুদিন থেকেই অভ্যাস হয়ে যায়। মায়ায় মায়ায় মুড়িয়ে যায় দুটি মন। ভালোবাসা এসে যায় হুট করে আসা বৃষ্টির মতো। দেখতে হয় তবে থামানো যায় না, উপভোগ করতে হয় কিন্তু আটকানো যায় না। তন্নি একটু বেশি চঞ্চল, তবে অবুঝ না। ছোট থেকে গ্রামে বড় হওয়ার তাগিদে সংসার জিনিসটাও খুব ভালোভাবে জানে। শাশুড়ি কখনো মা হয় না, কিন্তু তন্নি চেষ্টা করবে। প্রথম দিন রোজিনাকে দেখে তেমনটাই মনে হয়েছিল তার। মানুষ ভালো খারাপের মিছিলে তৈরি হয়, আর মানবের এক অলিখিত নিয়ম, তাদের চোখে নতুন মানুষের ভালোটাই আগে ধরা পড়ে। বাড়ি থেকে ফিরে আসার পর তন্নি সংসার করতে চাইছে। নববধূর লাজ, স্বামীর হোঠার ছোঁয়ার সংস্পর্শে গাল দুটো সবসময় লাল থাকে তার। হাঁটতে বসতে এমনকি খেতে গেলেও স্বামীর বেসামাল ছোঁয়া মনে পড়লেও ঠোঁট প্রসারিত হয় গোধূলির নামে শুভ্র গালের জমিনে।
বাড়িতে দুপুরে ভাত রান্না হয়। সকালের খাবারটা তন্নি নিজে বানিয়েছে আজ। রান্নাঘরে আসার পর রোজিনা আস্তে ধীরে চলে গেছেন। মেয়েটা হাঁপিয়ে উঠলেও সব করেছে। তবে বিপত্তি বাদল দুপুরে ভাত রাঁধতে গিয়ে তন্নি ভাতের মার ফেলতে পারে না। গরম ভাতের মার ফেলতে গিয়ে হাত পুড়েছে অনেকটা। ফর্সার চামড়া টুকটুকে লাল হয়ে ফুলে গেছে। পুড়ে যাওয়ার এত জ্বালা তন্নি পারে না সারা বাড়ি উজাড় করে কাটতে। তার চিৎকারে রোজিনা এসে তাড়াতাড়ি পানি দিয়েছে, মলম দিয়েছে। তন্নির কান্না থামে না। উনি বলেছেন, রাত্রে গিয়ে কত হাত পুড়েছি। মেয়েরা একটু শক্ত হতে হয়। আল্লাদি হলে সংসার করবে কিভাবে? প্রথম দিন ত্রিনয়ের ধমক মনে রেখে তন্নি কিছু বলল না। শাশুড়ি মায়ের কাছ থেকে আরেকটু যত্ন সে আশা করেছিল, পেল না। কষ্টের তোপে সবার আগে মনে পড়ল মায়ের কথা। মা থাকলে কয়েক মাসের জন্য রান্নাঘরের কাছে যাওয়ার জন্য দিতেন না। মায়ের মতো অনেকেই হয়, কিন্তু মা হয় না। যত্ন করে মলম শাশুড়ি মাও লাগায়, কিন্তু মায়ের মতো মাথায় হাত বুলায় না। বলে না এখানে আর আসিস না, হাত পুড়েছে একটু শুয়ে থাক। মা হয় মাই, যার সাথে তাবৎ দুনিয়ার কারো তুলনা হয় না। বাবারও না। ত্রিনয় বাড়িতে আসে 3টার দিকে। তন্নি রান্নাবান্না শেষ করে গোসলের পর শুয়ে পড়েছে। শরীর কাঁপছে, বোধহয় জ্বর আসবে। কয়েকটা দিন ধরে এত ঘুম পায় সে অর্ধেক জাগ্রত অর্ধেক ঘুমন্ত। ত্রিনয় ঘরে ঢুকলো শব্দ করে। তন্নি হুড়মুড়িয়ে উঠে বসলো। ত্রিনয় তাকালো তার দিকে, চোখ দুটো লাল। ত্রিনয় ঘড়ি শার্ট কিচ্ছু খুলল না। লক্ষ্য করেই দরজার কাছ থেকে দ্রুত পায়ে এগিয়ে এলো, বসলো বিছানায়। ওর গাল আঁকড়ে ধরলো। কি হয়েছে? চোখ লাল কেন আফরোজা? অভিমান গাঢ় হলে মেঘ হয়ে যায়, সেখানে আরেকটু মেঘ জমলে যেমন বৃষ্টি শুরু হয় তেমন ভাবে তন্নি কেঁদে উঠল। একটা হাত কাঁথার নিচে, অপর হাতটা দিয়ে সে ত্রিনয়ের পিঠ আঁকড়ে ধরলো, বুকে মাথা রেখে চেপে রাখলো। শরীরটা দুলে উঠল তার। ত্রিনয় পিঠে মাথায় হাত বুলায়। অশান্ত কণ্ঠে ফের জিজ্ঞেস করে, বলো, কেউ কিছু বলেছে? আম্মু বলেছে কিছু? তন্নি মাথা নাড়ে। ত্রিনয়ের শরীরটা খড়মাক্ত। দারুণ একটা পুরুষালী সুভাষ। অল্প কয়েক দিনেই তন্নির প্রিয় হয়ে যাওয়া একটা সুভাষ। সে কাঁথার নিচে হাতটা সামনে আনলো। ত্রিনয় চোখ বুজে ফেলল। বুঝেছে সে, তারপর হাতটা ধরলো। পাশের ড্রয়ার থেকে মলমের কোটা নিয়ে একটু একটু করে লাগিয়ে দিল, ফু দিয়ে দিয়ে। তার বুকে তন্নি মাথা রেখে চোখ বন্ধ করে রেখেছে। সে আরেকবার ফুপিয়ে উঠল। জ্বলছে? ত্রিনয় বিন্দুমাত্র বিরক্ত হয় না। তার মুখটা গরমের কারণে লাল হয়েছে। সে আরেকটু যত্ন করে সেটা লাগিয়ে দিল। তন্নি যত্ন বোঝে না, উদ্বিগ্ন মুখ চেনে না। কিন্তু এই মুহূর্তে ত্রিনয়কে ঠিক মায়ের মতো আপন মনে হয়, যাকে কিচ্ছু বলতে হয় না, জানাতে হয় না স্বামী আপন। ঠিক ততটাই আপন, যতটা আপন হলে মেয়েরা দুঃখ ভুলে যেতে শিখে যায়, চোখের অপর পাশে কান্না রেখে হাসতে শিখে যায়। মলম লাগানো শেষ হলে ত্রিনয় ওর দিকে তাকালো। তখনও বুকে পড়ে আছে। সে হাতটা ঠোঁটের সামনে নিয়ে ঠোঁট ছোঁয়ালো, চেপেই রাখলো বহুক্ষণ। তন্নি গুটিয়ে গিয়ে গলাটা আরেকটু শক্ত হাতে জড়িয়ে ধরে, বুকে ঢুকে যাওয়ার চেষ্টা করে। ত্রিনয় ঠোঁট সরালো। কাজগুলো করার ইঙ্গিত বুকের কোথাও থেকে আসছে, নইলে এসব সম্পর্কে ত্রিনয় সম্পূর্ণ অনবগত, অনভিজ্ঞ। সে বিছানায় হেলান দিল। তন্নির মাথায় হাত রেখে বলল, ঘুমাও। তন্নি মুখটা উপরে তুলল। তুমি ওয়াশরুমে যাবে না? শার্টটা খোলো, ঘড়ি। ত্রিনয় আটকে দিল। মন চাইছে না এখন, ঘুমাও তুমি এখানে। আম্মু বলেছে কিছু? তন্নি ভাঙা গলায় বলল, এতটুকু পড়লে কিছু হয় না, মেয়েদের এত আলাদা হতে হয় না তো। ত্রিনয় শুনল, তারপর আদেশ করলো, ঘুমানোর চেষ্টা করো। কথা শেষে সে ঠোঁটের হালকা ঠোঁট ছুঁয়ে দিল। ঠোঁটটা কপালেও গেছে। ত্রিনয় কি করবে বুঝতে পারছে না। কি করা উচিত? খারাপ লাগছে, অসম্ভব খারাপ। তন্নির হাতে দাগটা হওয়ার কথা ছিল না, তবুও হয়েছে। সম্পূর্ণ দাগহীন একটা মেয়ে তার কাছে এসে 2 দিনেই হাত পুড়িয়ে ফেলেছে। দোষটা ত্রিনয়ের। স্ত্রীকে সুরক্ষা দিয়ে অপরাগ হয়েছে সে।
বিষয়টা ভীষণ লজ্জাজনক। নিজের কাছে নিজের ছোট হওয়া, অথচ তার উচিত ছিল মেয়েটাকে পুতুলের মতো আগলে রাখা। নারীরা নরম হয়, কোমল হয়, তাদেরকে বুকে রেখেই সংসার শেখাতে হয়, হাতে হাত রেখে দুঃখ শুষে নিতে হয়। ত্রিনয়ের মন চাইছে পোড়া দাগটুকু নিজের হাতে নিয়ে নেওয়ার। সে অধৈর্য হাতে ফোন তুলল। ভীষণ অপরাধবোধ কাজ করছে ভেতরে ভেতরে। কল রিসিভ হলো কয়েক মিনিট পর। অপর পাশের জন কিছু বলতে পারল না। সে বলল, অঙ্কন, একটা কাজের বর হদিস করো তাড়াতাড়ি, আজকের ভেতরে। তারপর আরো 3 জনকে ফোন দিল। সবাইকে একই কথা বলল পরপর। তন্নি ততক্ষণে ঘুমিয়ে গেছে। ত্রিনয় ওকে শুয়ে দিল আস্তে করে, তারপর নেমে এলো নিচে। রোজিনা সোফায় বসে আছেন। ছেলেকে একই পোশাকে নেমে আসতে দেখে তিনি ব্রু কুঁচকে তাকালেন। ত্রিনয় নেমে এসে পাশে বসলো। উনি জিজ্ঞেস করলেন, কি রে বাবা, ফ্রেশ হলি না? ত্রিনয় সোফায় মাথা রাখলো। নিষ্প্রভ কণ্ঠে জিজ্ঞেস করলো, তোমাদের বৌমার হাত পড়েছে। উনি একটু ইতস্তত করলেন। হ্যাঁ, তোর বউ ভাতের মার ফেলতে পারে না, সেটা আমাকে বলবে তো। তুমি কোথায় ছিলে? ঘরে। ত্রিনয় চোখ বন্ধ করলো। মাকে কি বলবে? সে তার জীবনের প্রথম নারী, তার মা। বউকে পেয়ে মায়ের সাথে খারাপ ব্যবহারের কোনো মানে হয় না। তাই সে শান্ত কণ্ঠে আওড়ালো, কদিন হলো বিয়ে হয়েছে, এখনো তুমি ওকে একা একা রান্না করতে দিচ্ছ? আম্মু, তোমাকে তো বুঝতে হবে, আজকে তুমি ওকে যেভাবে ট্রিট করবে, কালকেও নিজেও তোমাকে সেভাবে ট্রিট করবে। আমি কিছু বললে মুখের উপর তোমার করা কাজকর্মের হিসাব দিয়ে দেবে। আমি ওর মুখে তোমার ব্যাপারে কোনো নেগেটিভ মন্তব্য শুনতে চাই না মা। তিনি গলা এগিয়ে জিজ্ঞেস করলেন, তন্নি কিছু বলেছে? ত্রিনয় সামনে তাকালো চোখ মেলে। শরীর ধুলো বালিতে চুলকাচ্ছে। সে হাত দিয়ে গলার টাই ঢিলে করলো। বলেনি। হাত পুড়ে যাওয়ার পর একবার ওর মাথায় হাত বলে দেওয়া উচিত ছিল তোমার। আফরোজাকে আমি ততটুকুই চিনেছি, আপন করে নিলে ও নিজে আপন করতে জানে, খুব দ্রুত মিশতে জানে। যতটুকু সে আমার সামনে কেঁদেছে, ততটুকু তোমার সামনে কাঁদা উচিত ছিল। তুমি এখন ওর প্রিয়তে যাওনি। লোকপ্রিয় মানুষ ছাড়া কারোর সামনে কাঁদে না। রোজিনা উত্তর দিলে না। ছেলেকে ওনার চেনা আছে, কথায় কথা বাড়বে। এখন শান্ত আছে, তারপর হুট করে রেগে যাবে। উনি এগিয়ে এসে শরীর ঘেঁষে বসলেন, বাহুতে হাত রাখলেন। আচ্ছা বাবা, যা ফ্রেশ হয়ে আয়, আম্মু খাবার দেই, বৌমা ঘুমায়। হ্যাঁ, আমার ভালো লাগছে না, বিয়ে করা উচিত হয়নি। একটু হাত পরা দেখে অপরাধ বোধে মরে যাচ্ছে। আমি কাজের জন্য মহিলা খুঁজছি, পেয়ে গেলে উনি আসবেন। রান্নাবান্না তোমার করতে হবে না, আফরোজাই করবে। যিনি আসবেন তিনি শুধু সাহায্য করবেন। এ নিয়ে কোনো কথা বলো না, আমি ঝামেলা চাইছি না। ওকে বিয়ে করেছে আমি, আগলে রাখার দায়িত্ব আমার। বউ সে আমার, কাজের লোক না। ত্রিনয় উপরে চলে এলো। তন্নি তখনও বেশ ঘুমিয়ে আছে। তে তাকিয়ে থাকতে থাকতে গিয়ে খাট ঘেঁষে বসলো। তার বউটা কত সুন্দর দেখতে। ওর নানি বলতো, তুই একটা সুন্দর বউ পাবি। ত্রিনয় পেয়েছে, এবং অল্প কয়েক দিনেই কেবল একটা টান এসে পড়েছে। কি সুন্দর পুতুলের মতো দেখতে। এই মেয়েকে সে ধমক দেবে কিভাবে? শুধু মায়ামি মুখটার দিকে তাকিয়ে সে নিজের এখনো আটকে রেখেছে। চোখ দুটো কি সুন্দর, লম্বা চুল। তন্নির চুলগুলো ত্রিনয়ের খুব পছন্দ, সেগুলোর ঘ্রাণটা দারুণ। ত্রিনয় কয়েকটা চুল মুঠোতে তুলে নাকের কাছে নিল, তারপর আরেকটু এগিয়ে ফের কপালে চুমু খেলো। প্রেম, প্রণয়, ভালোবাসা এত তাড়াতাড়ি সম্ভব না। ওর ক্ষেত্রে সম্ভব হয়েছে শুধু বিবাহের জোরে। বিয়ের এতটাই শক্তি হালাল যে, তাই বিকেলে ত্রিনয় বের হয়েছিল। তন্নির ঘুম ভেঙেছে সন্ধ্যায়। রোজিনা এসে বারবার জিজ্ঞেস করেছেন, খারাপ লাগছে কি না, জ্বর এসেছে কি না? তন্নি অবাক হলো কতক্ষণ, তারপর মিষ্টি করে হাসলো, আবদার করলো, আমার চুলগুলো আঁচড়ে দেবে আম্মা? রোজিনা হাসি মুখে এগিয়ে এসেছেন। বহুক্ষণ বউ শাশুড়ি বেশ কথাবার্তা চালিয়ে গেছেন। খেতে বসার সময়ও ত্রিনয় আসেনি। তন্নি সবার সাথে খেতে বসলো। ত্রিনয় রাতে খাবে না। বিকেলে একটা মহিলা এসেছিল। তন্নি শুনেছে উনি কাল থেকে তন্নিকে সাহায্য করবে রান্না বান্নায়। সে খুব খুশি হয়েছে শুনে। খেতে খেতে জুই বলল,
ভাবির আব্বু কত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে, তাই না? তন্নি উত্তর দিল না। সবার সাথে কথা বলা ভালোই লাগে না। রাত হয়ে গেছে, ত্রিনয়ের আসার খবর নেই। সে ঘরে এলো। রোজিনা বেনি বেঁধে দিয়েছেন ফিতে দিয়ে। লাল সবুজ ফিতেগুলো লম্বা বেনির আগায় ঝুলছে। সে আয়নার সামনে দাঁড়ালো। মুখে ক্রিম দিতে দিতে ত্রিনয় এসে পড়ল। তন্নি দেখেও কথা বলল না। ত্রিনয় ঢুকেই আগেই জিজ্ঞেস করলো, হাতের চরণে কমেছে? বলতে বলতে একটা ছোট প্যাকেট রাখলো বিছানায়। তন্নি মাথা নাড়ল। ত্রিনয় ওয়াশরুমে ঢুকতেই সে দ্রুত পায়ে বিছানার কাছে এলো। প্যাকেট হাতে নিয়ে ছিল সেটা দুমুঠো চুড়ি, সোনালি আর সবুজ রঙের সিলভারের চুড়ি। তন্নি হা হয়ে গেল। সেগুলো নিয়ে বুকে চেপে ধরল। চুড়ি তার ভীষণ প্রিয়। পেছন থেকে কেউ ওর বেনিটা টেনে ধরলো। তন্নি চুলকে কি খাইয়েছ? চুড়িগুলো নেড়ে চেড়ে দেখতে দেখতে বলল, কিছু খাওয়াতে হয় না, এমনি বড় হয়। ত্রিনয় আরেকটু কাছে এসে বেনিটা দিয়ে ওর গলায় প্যাচ দিল। তন্নি হাতে ধরলো। ত্রিনয় জিজ্ঞেস করলো, মেরে ফেলে? তন্নি ভয় পায়। কেন? ছাড়ো, ব্যথা পাচ্ছি। ত্রিনয় একটু হেসে ছেড়ে দিল। বসলো বিছানায়। তন্নির সোনালি চুড়ি গুলো দেখিয়ে বলল, আমার জন্য? পছন্দ হচ্ছে? তন্নি আপ্লুত হলো। এসে কথাবার্তা ছাড়াই ত্রিনয়ের কোলের উপর বসলো। চুড়ি আমার ভীষণ প্রিয়, কিন্তু এগুলো থেকে বেশি সুন্দর হচ্ছে রেশমি চুড়ি। রেশমি চুড়ি পাওয়া যায় না। ত্রিনয়ের দুটো হাত পেছনের দিকে বিছানায় ভর দেওয়া। সে বলল, আমি রেশমি চুড়ি চিনি না। এগুলো কথা একজন বলল, মেয়েরা নাকি গিফট পেলে খুশি হয়। কাঁচের চুড়িও চেনো না? সেগুলোই তো রেশমি চুড়ি, আমি এগুলো পরি। ত্রিনয় চুড়িগুলো হাতে নিল। তন্নির চোখ মুখ ভীষণ উজ্জ্বল। বিয়ের পর এতটা হাসতে এখন পর্যন্ত সে দেখেনি। কেবল কয়েকটা চুড়ি দেখে এত উল্লাসের কি আছে? সে কোমর ধরে পাশে বসিয়ে দিল। প্রথমে সবুজ চুড়িগুলো মুঠোয় রাখলো। তারপর একে একে সবগুলো চুড়ি ধীরে ধীরে পরিয়ে দিল। তন্নি তাকিয়ে থাকে সম্পূর্ণ সময়। ত্রিনয়কে সে যত দেখছে তত মুগ্ধ হচ্ছে, প্রেমে পড়েছে। ফর্সা হাতেই সবুজ চুড়ি গুলো চকমক করছে, ভীষণ মানিয়েছে। হাতটা তুলে আরো একবার ঠোঁটে ছোঁয়ানোর মনোবাসনা ত্রিনয় বহু কষ্টে দমিয়ে রাখলো। উকি দিয়ে বাইরে তাকালো সে। চাপটা পরিপূর্ণ না হলেও বেশ অনেকটা। সে জিজ্ঞেস করলো, ছাদে যাবে? তন্নির তেমন আগ্রহ নেই। ত্রিনয়ের সাথে থাকতে পারবে ভেবে সে রাজি হলো। কেমন আছে ছাদে? একসাথে চাঁদ দেখলেই বা কি হয়? তন্নি সে রহস্য আজ ভেদ করেই ছাড়বে। ত্রিনয় আরো কিছুক্ষণ হাতগুলো নেড়ে চেড়ে দেখে মাথায় আঁচল তুলে দিল। বধূ বধূ দেখতে লাগছে তাকে। বিয়ের পর থেকে তন্নির শাড়ি পরে তার ভালো লাগে। আজকাল আরেকজনকেও বেশ ভালো লাগে ত্রিনয়কে। বিকেলের যত্নটুকু তন্নি আজীবন মনে রাখবে, কখনো ভুলবে না। আকাশে জুড়ে আজ অর্ধ গোলাকার চাঁদ, কৃষকের হাতের ধান কাটার কাঁচির ন্যায় দেখতে। নিশুতি রাত, আশেপাশে বাড়ির পেছনে কতগুলো বড় বড় গাছ। কাঁঠালের মেহগনির ছাদ থেকে কিশোরগঞ্জে সদর দেখা যায় একটু আধটু। দোতলা বাড়ির উচ্চতা বেশি না, ফলে গরুর দেওয়ালের মাঠ দেখা যায় না। কেবল কয়েকটা ব্রিজ চোখে পড়ে। তন্নির পরনে একটা কলাপাতা রঙের শাড়ি, ত্রিনয় পরেছে কালো টি শার্ট। দুজন যখন ছাদে এলো তখন 11টার বেশি সময়। বাড়ির কেউ জেগে নেই। চারপাশটা বড্ড নীরব। ছাদের উত্তর পাশে বসার জন্য একটা দোলনা। তন্নি চুপচাপ আশপাশ দেখছে। এই কয়েকদিনে ছাদে বেশি একটা আসা হয়নি। ঝুমঝুম করছে সবকিছু। তন্নি তবুও ভয় পায় না। পাশে ত্রিনয় আছে যে। ত্রিনয় দোলনায় বসলো না, তন্নিকে বাহুতে জড়িয়ে ছাদের এক পাশে দাঁড়ালো। কানের কাছে ফিসফিস করলো, এবার চাঁদ দেখো। কথা শুনে তন্নি উপরে তাকালো। শরীরটা সে ত্রিনয়ের বাহুতে ছেড়েছে। আকাশ জুড়ে মিটিমিটি তারা, নক্ষত্রের মেলা বসেছে। তার নিচে খেলছে অনেকগুলো জোনাকি পোকা। চারপাশে তত্তর করে আলো ছড়াচ্ছে। ডোবার পাশ থেকে
কুহুকের ডাক ভেসে আসছে। তন্নি কেমন করে যেন তাকিয়ে থাকে, হঠাৎ করে নিশ্চুপ ভঙ্গিমায় চুপ হয়ে যায়। চাঁদটাকে দেখে যায় এক ধ্যানে, এক দৃষ্টিতে, তারপর হারিয়ে যায়। বহুক্ষণ কাটলে মনে পড়ে কিছু স্পষ্ট স্মৃতি। তাদের গ্রামেই কত দেখেছে, বিয়ের 2 দিন পর এটা নিয়ে ঝামেলা, ওটা নিয়ে ঝামেলা, শাশুড়ির সাথে ঝগড়া, পুরুষদের বউয়ের শরীরে হাত তোলা, কত কি দেখেছে সে। এসব বিষয়ে তন্নির ভীষণ ভয় ছিল। ও ভয় পেত বিয়ে জিনিসটাকে, তবে সব সময় বিয়ের ভয়ের হয় না। ত্রিনয়ের মতো স্বামী হলে বিয়ের ভয়ের হয় না। তন্নি হাসে না। হুট করে মুখটা মলিন হয়ে গেলে সে কেঁদে উঠল শব্দ করে। তার মনে হয় সে ত্রিনয়কে ত্রিনয়ের মতো ভালোবাসতে পারছে না। কান্নার শব্দ শুনে ত্রিনয় আচমকা ভরকে গেল, আবারও গাল আঁকড়ে ধরল। কাঁদছো কেন? তন্নি নাক টেনে জবাব দিল, তোমার সঙ্গে থাকলেই তো আমার কান্না পায়। কেন, আমি ভালো না? তন্নি বুকে মৃদু কিল বসালো। ভালো বলেই তো তুমি সারা জীবন এভাবেই থাকবে, তো মনে থাকবে। ত্রিনয় মাথার সিঁথিতে চুমু খেলো। বউ যা বলে তাই। আমাদের একটা সোনালী স্বপ্নের সংসার হবে, মনে থাকবে। থাকবে। তুমি আমায় ভালোবাসবে ভীষণ। ত্রিনয় আরেকটু হাসে, শব্দহীন হাসি। ওকে গভীরভাবে জড়িয়ে ধরে। চাঁদের মতো ভালোবাসবো। তুমি চাঁদকে ভালোবাসো? সেদিন না বললাম তুমি আমার চাঁদ। কি সুন্দর কথোপকথন। রাত জাগা নিশাচর পাখিগুলো গান শুরু করলো খুশিতে। স্বামী স্ত্রীর ভালোবাসার আলাপে স্বয়ং ফেরেশতারা পর্যন্ত খুশি হয়। তন্নি বুক থেকে মাথা তুলল, থুতনি বুকে রেখে ত্রিনয়ের কোমর জড়িয়ে রাখলো। দুজন বহুক্ষণ দুজনের দিকে তাকিয়ে রইল। চাঁদের নিভু আলোতে একে অপরকে দেখে গেল। কি এক অজানা তৃষ্ণায় দুজনের বুক ভার হয়ে এলো। ত্রিনয়ের একটা হাত ধীরে ধীরে উঠে এলো ওর থুতনিতে, যে মুখটাকে উঁচু করে ঠোঁট জোরে দখল করলো। তন্নি প্রথমবারের মতো পাল্টা সায় জানালো। সেও হাতটা দিয়ে খামচে ধরলো ত্রিনয়ের মাথার পেছনের ঘন চুলগুলো। রাতের গভীরতায় চাঁদের আলোতে রচিত হলো ওদের নতুন সম্পর্কের, নতুন ভালোবাসার সুখের মুহূর্ত, মিষ্টি মুহূর্ত। দূরের ভবন থেকে ভেসে এলো প্রেমের গান, নব্য ভালোবাসার গান। তন্নি কখনো সরাসরি ত্রিনয়ের রাগ দেখেনি। রাগী ত্রিনয়ের চেহারাটা ওর কাছে অস্পষ্ট। সে শুনেছে এবং নিজেও অনুধাবন করতে পেরেছে। কেননা ত্রিনয় খুব একটা হাসে না, তার মুখটা সব সময় ভোঁতা হয়ে থাকে। তবে আজ তন্নি ভীষণ ভয় আছে। সে সিঁড়িদের গোড়ায় গুটিয়ে দাঁড়িয়ে আছে। ত্রিনয় এত তাড়াতাড়ি বাড়িতে আসে না। রোজিনা বেগম নিজেও ভয় আছেন। জুইকে কোন ছেলের সাথে দেখেছে সে, তারপর থেকে ওর মাথা গরম হয়ে আছে। অপেক্ষা করছে কখন আসবে জুই। কিছুক্ষণ আগে বেশ শান্ত ভঙ্গিতে এসেছে বাড়িতে। নিশ্চুপতা, ঝড়ের পূর্বাভাস। ত্রিনয় মাথা এলিয়ে রেখেছে সোফায়, খুব দ্রুত হাতে নিজের কপালে ঘষছে। সদর দরজা খুলে রাখা। তখন জুই এলো। তন্নি সিঁড়ির শেষ প্রান্তে দাঁড়িয়ে জিভে কামড় বসায়। আহারে, বেচারা আজকে নিশ্চিত মার খাবে। জুই বাড়িতে ঢুকলো ব্রুকুচকে। মা, ভাবি এভাবে দাঁড়িয়ে আছে কেন? সে আরেকটু অবাক হলো ত্রিনয়কে দেখে। এমন সময় ভাইয়া বাড়িতে থাকার কথা না। ও ভয়ে ভয়ে এলো ঘরের ঠিক মাঝখানে। তন্ময়ে ত্রিনয় ডেকে উঠল। দাঁড়া। জুই দাঁড়িয়ে পড়ল। ত্রিনয়কে এগিয়ে আসতে দেখে ভয়ে কাঁপতে লাগলো সে। তন্নি মনে মনে দৌড়াদৌড় পড়ছে। ত্রিনয় আর কোনো কথা বলল না। এগিয়ে গিয়ে শব্দ করে একটা থাপ্পড় দিল গালে। তন্নি আটকে উঠল সেখানে দাঁড়িয়ে থেকেই। রোজিনা অসহায়ের মতো দাঁড়িয়ে মেয়েটা কি করবে বুঝতে পারছে না। এগিয়ে যাবে নাকি? ত্রিনয় গর্জে উঠল। তোকে মহিলা কলেজে ভর্তি করিয়েছে ছেলেদের সাথে ঘোরাঘুরি করার জন্য? আমি কি তোর উপর নজর রাখি না? জুই গাল চেপে ধরেছে। সে কাঁদতে কাঁদতে বলতে চাইল ভাইয়া। তার আগে ত্রিনয় ধমকে উঠল। চুপ, একদম চুপ। লাই দিয়ে মাথায় তুলে ফেলেছে। এখন কফি শপে, ক্যাফেতে তোমার মুখ দেখা যায়। আদর বেশি করে ফেলেছে আমি। আরেকবার এগিয়ে যাওয়ার আগে তন্নি গেল হুড়মুড় করে ত্রিনয়ের বাহু জড়িয়ে ধরল। মেয়েদের গায়ে কেউ হাত তোলে, তুমি? ত্রিনয় বাহু ছাড়িয়ে নিল ঝটকা দিয়ে। ওর দিকে আঙুল তুলে বলে গেল, ওকে শুধরাতে বলবে, ঠিকমতো বুঝিয়ে বলে দেবে, নয়তো একদিন ঠিকই মেরে ফেলবো।
ছেলেদের সাথে ঘোরাঘুরির শখ থাকলে 1 সপ্তাহের মধ্যে বিয়ে দিয়ে দেব। কথাটুকু বলে সে চলে গেল। তন্নি ঢোক গেল, মনে হচ্ছিল কাঁচা খেয়ে ফেলবে। রোজিনা এগিয়ে গেলেন না, তিনি সেখানে দাঁড়িয়ে থেকেই বললেন, মনটার ভিতরে একটু ভয় ডর নেই তোর? জুই, চিনয়কে তুই চিনিস না? আরও কয়েকটা দিলে শান্তি পেতাম। অবশ্য ওনার চোখেও খানিক জল। ছেলে মেয়ে দুজনেই ওনার আদরের। বড় ভাইয়ের শাসনের ওপর মায়ের কথা খাটে না। তন্নি জুইকে ধরলো, সে ফোপাচ্ছে। ওকে নিয়ে সে ঘরে গেল, বিছানায় বসিয়ে বলল, দিনকাল কি ভালো জুই? তোমার ভাইয়া কিন্তু সত্যিই রেগে গেছে। জুই কাঁধের ব্যাগটা ফেলে দিল বিছানায়, খ্যাক করে ধমকে উঠল। তুমি প্লিজ কথা বলো না, ভালো লাগছে না। তন্নি চোখ বুজে নেয়, সেই ধমক সহ্য করে নিল। বেয়াদব মেয়ে কোথাকার, বড়দেরকে সম্মান দিতে জানে না। ভালো মতো বলার পরেও এত কঠোর গলার স্বর। দিন দিনই তন্নি আশ্চর্য হচ্ছে। দুনিয়াতে কি কেউ ভালো নেই? প্রথম প্রথম তাহলে এরা এত ভালো সাজে কিসের আশায়? সে পাশে বসলো, অপমানে গিলে নিল স্বামীর আদেশে। কাঁধে হাত রাখলো। বিয়ের আগে সম্পর্ক ভালো না। জুই চেঁচিয়ে উঠল, তোমার থেকে জ্ঞান নিব আমি? তোমার থেকে? তন্নি হতভম্ব হলো। এখানে ওর কি দোষ? সে বলল, আমি তোমার বড়। জুই মাঝ পথেই থামিয়ে দিল। তুমি আমার বড় না? কোথায় গিয়ে ভাইয়াকে বোঝাবে তা না করে আমাকে বোঝাতে এসেছো? তুমি কি চাইছো? তোমার মতো আমাকেও এত কম বয়সে বিয়ে দিয়ে দিক? তন্নি রেগে গেল খানিক। কথা হজম ততক্ষণ করা যায় যতক্ষণ সহ্যের সীমার মধ্যে থাকে। সে বলল, তোমাকে তোমার ভাইয়া মেরেছে, আমার সাথে কেন চেঁচাচ্ছ? তোমার ভাইয়া আমাকে বললো তোমাকে বোঝাতে, নইলে ঠেকা পড়েছে আমার। তুমি সেই দিনে এই কথাটা বলে, তোমার কি মনে হয় আমার বাবা আমাকে খাওয়াতে পড়াতে পারে না বলে বিয়ে দিয়েছে? মানুষ হিসেবে ভালো মানুষ হও। জুই থাপ্পড় ভুলে গেল। কয়েকদিন ধরে ভাইয়ের আহ্লাদে সে অতিষ্ঠ হয়ে উঠেছে। ঘরের বউকে এত আদরে রাখতে হবে? দাসীর মতো রাখা উচিত এদের, নয়তো এইভাবেই তো কথা বলবে। জুই ওর দিকে তাকালো। আমি ভালোই আছি, তুমি প্লিজ এখান থেকে যাও। অসহ্য কোথাকার। পারলে ভাইয়াকে এগুলোও লাগাবে, খাওয়ানো পড়ানো। খাওয়াতে পড়াতে না পারলেও লোকে 18 হওয়ার আগে বিয়ে দিয়ে দেয়। তোমার যে বিয়ে হচ্ছে না তা আমি জানি। সে সেখান থেকে চলে এলো। রাগে মাথা ফেটে যাচ্ছে। এত খারাপ মন মানসিকতা লোক বাড়ির বউদেরকে সহ্য করতে পারে না কেন? তারা কি উড়ে এসে জুড়ে বসে, নাকি যেচে এসে খাওয়ার জন্য পড়ে থাকে? তাদের বাড়িতে কি ভাতের অভাব ছিল? ত্রিনয় পরের দিন বাড়িতে ঢুকলো বিকেলে। তন্নি জানালার পাশে দাঁড়িয়ে আছে, মুখ ভার গোমরা। ত্রিনয় ঘরে ঢুকে মানিব্যাগ ফোন বিছানায় রাখলো। তন্নি প্রতিদিনের মতো এগিয়ে এলো না। ত্রিনয় ব্রু কুচকে তাকায়। হাত ঘড়ি খুলে শার্টের বোতাম খুলতে খুলতে ওকে জিজ্ঞেস করে, কি হয়েছে? বেখেয়ালি তন্নি শুনল না। সে আবার ডাকে। আফরোজা? নাম শুনে তন্নি চমকে তাকালো, পিছু ফিরল, উত্তর দিল। কি হয়েছে, মনমরা কেন? তন্নি মলিন হাসে, এগিয়ে এসে সামনে দাঁড়ায়। ত্রিনয় বোতাম থেকে হাত সরালো। তন্নি একে একে খুলতে লাগলো বোতামগুলো। ত্রিনয় এক হাত দিয়ে থুতনি চেপে ধরে ঘুরিয়ে দেখলো মুখটাকে। তারপর চলন্ত হাতটা অপর হাত দিয়ে থামিয়ে দিল। বাধা পেয়ে তন্নি তাকালো। চোখে চোখ পড়লে ত্রিনয় জিজ্ঞেস করলো, জুই কিছু বলেছে? তন্নি আটকে উঠল। না না। ছাড়ো আমাকে। তন্নি চেপে ধরার চেষ্টা করলো। এবারে গিয়ে যদি আবার মারে, সে বলল, আমিও বলেছি কাটাকাটি, দুজন সমান সমান। ত্রিনয় চোখ ছোট ছোট করলো, ওকে ঠেলে সরিয়ে দিল। রেগে গেছে। তন্নি ঠোঁট কামড়ে ধরলো। ত্রিনয় শরীরের শার্ট ছুঁড়ে ফেলে দিল বিছানায়। কাঁধে তোয়ালে ঝুলিয়ে বলল, কিছু পারো আর না পারো, তর্ক ঠিকই পারো, করো তর্ক, আমার কাছে এসো না। তারপর কোনো দিকে না তাকিয়ে ওয়াশরুমে ঢুকলো সে। শব্দ করে দরজা লাগালো। তন্নি বোকার মতো দাঁড়িয়ে রইল। যা বাবা, এখন সব দোষ ওর। এদেরকে আর জীবনে তন্নি কিছুই বলবে না। ত্রিনয় শুধু ওকেই শাসন করতে জানে, সেই নতুন তো, তাই। যাকগে, সব গোল্লায়। এখন থেকে তন্নি বোবা। একটা জামাই তাকে নিয়ে সংসার করতে পারলেই হলো। জামাইয়ের মা বোন দিয়ে ওর কাজ নেই।
ওরা তাকে আপন করতে না জানলে সে করবে কোন দুঃখে। আরও স্বামীর মন নষ্ট। সে রাতে তন্নি আর ত্রিনয়ের কাছাকাছি যাওয়ার সুযোগ পেল না। তন্নি হাঁসফাঁস করছে সম্পূর্ণ সময়। লোকটা এমন কেন? হঠাৎ হঠাৎ মুড পাল্টে যায়। ধ্যাত্তেরিকি, বিয়ে হওয়া কি শুধু আনন্দের? যে তন্নি বিয়ের আগে নিজেই রেগে মেগে বোম হয়ে থাকতো, সে এখন স্বামীর রাগ সহ্য করছে, ভাবা যায়? রাত পেরিয়ে সকাল হলো। তন্নি সারা রাত এপাশ ওপাশ করে কাটিয়েছে। কি এক অভ্যাস হয়েছে, জড়িয়ে না ধরলে ঘুম আসে না। শুধু এতটুকুই হলে মানা যেত, কিন্তু লোকটা তার সাথে কথাই বলছে না। কি আশ্চর্য! তন্নি কি করবে, কাকে বলবে কিছু বুঝতে পারছে না। গোমরামুখ লোকের সাথে যেচে গিয়ে কথা বলা যায়, তাও আবার রেগে বোম হয়ে আছে। ত্রিনয় তার সাথে সকালেও কথা বলল না। নিজের মতো উঠে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসলো। তন্নি খাবার দেওয়ার পর চুপচাপ খেলো। দিতে হবে না কিংবা আরেকটু দাও এমন কথাও বলল না। খাওয়া দাওয়া শেষ করে জুই বাড়ি থেকে বের হওয়ার আগে সে ডেকে উঠল। দাঁড়া। জুই দাঁড়িয়ে পড়ল। তন্নি এক পলক তাদেরকে দেখে চোখ সরিয়ে নেয়। এদেরকে কলিজা কেটে খাওয়ালেও লাভ নেই। দিন শেষে ঠিক দোষ বের করবে। যা খুশি করুক, তার কি? নিজের জ্বালাতেই বাঁচা যায় না। সে চুপচাপ রান্নাঘরে চলে এলো। একবার তাকালোও না পর্যন্ত। ত্রিনয় জুইকে বলল, তোকে আমি দিয়ে আসবো। জুই আর কথা বলল না, চুপচাপ এতটুকু রাস্তা ভাইয়ের সাথে এলো সে। কলেজের গেটের সামনে ত্রিনয় নিজেও নেমে দাঁড়ালো। জুই ভাইকে দেখে আর ভেতরে গেল না। আশেপাশে কত শত শিক্ষার্থী। ত্রিনয় জিজ্ঞেস করলো, কাল তোর ভাবিকে কি বলেছিস? মেয়েটা মনে মনে একটু রেগে গেল। এটাও বলে দিয়েছে। সে মাথা নামিয়ে নিল। তার উত্তর দেওয়ার মতো কথা খুঁজে পেল না। ত্রিনয় আশেপাশে তাকালো, গলা খাকারি দিল। শান্ত থাকতে চাইছে কিন্তু পারছে না। সে খুব কষ্টে ভালোভাবে পুনরায় জিজ্ঞেস করলো, আফরোজা তোর থেকে ছোট, তাই না? কিন্তু সম্পর্কে? জুই আস্তে করে উচ্চারণ করলো, সম্পর্কে বড়? ভাবিকে মায়ের সাথে তুলনা করা হয়, জানিস? জুই মাথা দোলায়, জানে সে। ত্রিনয় তীক্ষ্ণ স্বরে ফের জানতে চায়, তোর ভাবি আগে তোকে কিছু বলেছে? জুই আবারও চুপ, ঠোঁটে কথা নেই। প্রথমে সে বলেছে, ত্রিনয়ের কণ্ঠটা আরেকটু ভারী হলো। তুই ওকে বলেছিস, তারপর ও তোকে বলেছে। আমি শুধু জানতে চাইছি এত বড় সাহসটা তুই ওকে দিলি কেন? আমার বোনের মুখে মুখে তর্ক করার স্পর্ধাও পেল কেন? আমি আফরোজাকে বিয়ে করেছি। শখানেক লোক কাবিননামা দেড়মোহর দিয়ে বিয়ে করেছে। ওর উচিত আমাকে সম্মান দেওয়া, সাথে আমার সম্পূর্ণ গোষ্ঠীকে সম্মান দেওয়ার কর্তব্য। তুই কেন নিজের সম্মান নিজে নষ্ট করলি? আমার স্ত্রী আমার এই বোনকে এখন থেকে সম্মান দেবে না কেন? জুই হতভম্ব হলো। এখন তো নিজের প্রতি নিজের রাগ লাগছে। ত্রিনয় কিভাবে বলল কথাগুলো? সত্যি তো, সে যেচে নিজের সম্মান নিজে নষ্ট করেছে। এ বাবা, ওর মাথাটা ঘুরছে। ত্রিনয় কি কথা বলতে বলতে ওকে বশ করে ফেললো নাকি? বরের বোন হিসেবে তন্নির কাছে তার একটা আলাদা জায়গা থাকার কথা। নিজের জায়গা নিজেই নড়বড়ে করেছে সে। তার মানে কখনো কিছু না বললে, মিলেমিশে থাকলে তার সম্মান ঠিক থাকবে। সব এলোমেলো লাগছে। জুই বোকার মতো পাশে তাকালো। ত্রিনয় ওর দিকে তখনও তাকিয়ে আছে। কলেজের গেটের পাশের উঁচু রাস্তায় অনেক মেয়েরা বসে আছে। পাশে কয়েকটা ঝাল মুড়িওয়ালা। ত্রিনয় ওর হাত চেপে সেখানে বসলো। শান্তভাবে জিজ্ঞেস করলো, নতুন বউ সে, কিছু হলে কাকে বলবে প্রথমে? জুই বলল, তোমাকে। ত্রিনয় পাল্টা ওকে বলল, আমার বোনের ব্যাপারে আমার কাছে অভিযোগ করলে আমার মান সম্মান কতটুকু থাকবে তার কাছে? আমি কখনো ওকে কিছু বললেও বলবে না। আগে নিজের বোনকে শাসন করো, বলবে কিনা? জুই বোকার মতো শুনছে। বলবি? তুই ওর ননদ, বোনের মতো। তুই ও উল্টাপাল্টা কথা বলে ঝগড়া করলে বিপদে আপদে তোর কাছে আসবে সে? তোকে কখনো বোন হিসেবে মানবে? না। ত্রিনয় ফের জিজ্ঞেস করলো। আমি আর কখনো শুনবো না। তোর ভাবি কি বাজে কথা বলেছিস? জুই সাথে সাথে উত্তর দিল, না, সরি ভাইয়া, কাল একটু রেগেছিলাম। ভাবিও তো বলেছে। সেটা তুই বলার পর। জুই মাথা নাড়ায়, আচ্ছা সমস্যা নেই। একটু মিলেমিশে থাকলে তো আর
জাত যাবে না? ওদের নিজের ব্যক্তিগত সম্পর্কে সে কেন আলোচনার বিষয়বস্তু হবে? সে মনে মনে পণ করলো বাড়িতে গিয়েই ভাবির সাথে কথা বলবে। এখন থেকে আর তর্ক করার প্রশ্নই আসে না। তবুও যদি তন্নি উল্টাপাল্টা কিছু বলে তাহলে সে ভাইয়ের কাছে বিচার দিয়ে দিব, নালিশ। তখনও তো তার দোষ নেই, থাকবেও না। তখন বেশি রাত হবে। ত্রিনয় বেশিরভাগ সময় রাতে খায় না। সে বসেছে টেবিলের চেয়ারে, সামনের কতগুলো পরীক্ষার খাতা। তন্নি ইতস্তত করে ঘরে এলো, তারপর শব্দ করে দরজা লাগিয়ে দিল। ত্রিনয় এদিকে তাকায় না, তার সম্পূর্ণ মনোযোগ খাতায়। তন্নি পড়েছে মহা মুশকিলে। কথা বললে কি সমস্যা? এমন গোমরামুখ হয়ে থাকার কোনো মানে আছে? এর থেকে 2-4টে থাপ্পড় দিয়ে দেয়া তো বেশি ভালো মনে হচ্ছে। কথা কিভাবে বলবে, কি দিয়ে শুরু করবে? সে ত্রিনয়ের ফোনটা হাতে নিল, কাছে গিয়ে আস্তে করে বলল, আমার সাথে কথা বলবো, ফোন দিয়ে দাও। ত্রিনয় ফোনটা হ্যাসকা টানে হাত থেকে নিল, কল দিয়ে পুনরায় ঠাস করে হাতে রেখে দিল। তন্নি কেঁপে উঠল, সেখানে না দাঁড়িয়ে চলে এলো ব্যালকনিতে। প্রথমে কতক্ষণ আসমার সাথে কথা বলে নূরজাহান কানে নিলেন ফোনটা, জিজ্ঞেস করলেন, ভালো আছোস বউ? তন্নি নাকার স্বরে নাক টানে। না, তোমাদের জামাই আমার সাথে কথা বলে না। কেন, ঝগড়া করেছিস নাকি মাগি? আরে না, ওর বোনের সাথে একটু কথা কাটাকাটি হয়েছিল। আমার দিকে তাকায় না পর্যন্ত, কি করব? তন্নি বুকের অস্থিরতায় কেঁদে ফেলল, দ্রুত হাতে চোখ মুছল। কি মুশকিল, পৃথিবীর কোনো মেয়ে এরূপ পরিস্থিতিতে না পড়ুক। নূরজাহান অপর পাশ থেকে বলতে লাগলেন, কাঁদিস না বউ, হন তোর একটা বুদ্ধি দেই, একটু সাজগোজ কর। ব্যাডা মাইন্সের মন বেশি কঠিন না, বল। আর কখনো করব না, তাইলেই তো হয়। তন্নি ধমক দিল, তাকাচ্ছেই তো না, সাজলে কি হবে? বুড়ি ভালো কিছু বলো। নূরজাহান জিজ্ঞেস করলেন, তোরে বকাঝোকা করছে? না। নূরজাহান হেসে ফেললেন শব্দ করে। তন্নি ব্রু কুঁচকে তাকালো এই পাশে, চোখের জল গালে দাগ ফেলেছে। তিনি হাসির মধ্যেই বললেন, বলদ, তাইলে ভয় পাইস না, করব না কিছু। কাছে যা, গিয়া জড়াইয়া টড়াইয়া ধর, রাগ কমে যাবে। তন্নি ফোনটা কেটে দিল। কতক্ষণ ঘুটঘুটে আকাশটা দেখলো, তারপর ফিরে এলো ধীর পায়ে। ত্রিনয়ের দিকে ফোনটা বাড়িয়ে দিল। তোমার ফোন। ত্রিনয় গমগমে গলায় বলল, যেখানে ছিল সেখানে রাখো। তন্নি সেখানে দাঁড়িয়ে থেকেই ফোনটা বিছানায় ছুঁড়ে ফেললো। তারপর দিক বিদিক না পেয়ে ত্রিনয়ের গলা জড়িয়ে ধরলো, বলল, আর কখনো কারোর সাথে ঝগড়া করবো না, সত্যি। ত্রিনয় ওকে ছাড়িয়ে নিতে চাইলো। ছাড়ো, খাতা দেখছি আমি। পরীক্ষার খাতা? হ্যাঁ। তন্নি এক হাতে খাতাটা বন্ধ করে দিল, সেটার উপর হাত চেপে ত্রিনয়ের চোখে তাকালো। গরম মেজাজে খাতা দেখলে ঠিকঠাক নাম্বার দিতে পারবে না। ত্রিনয় ব্রু কুঁচকে নিল। তুমি সরবে নাকি? না, তুমি আমার সাথে কথা বলছো না কেন? সে কান্না করার ভান করলো, চোখগুলো পিটপিট করলো। ত্রিনয় কতক্ষণ মুখটা দেখলো। সেদিনের মতো আজকেও তার ভীষণ গরম লাগছে। ও তন্নিকে ধরে চেয়ারটা পেছনে নিয়ে বিছানায় বসিয়ে দিল। সে বসলো মুখোমুখি হয়ে। তন্নি তার দিকে তাকিয়ে আছে। ত্রিনয় জিজ্ঞেস করলো, তুমি এই বাড়িতে কিসের পরিচয় এসছো? তোমার বউ, বাড়ির বড় বউ। বাড়ির বড় বউ না, একমাত্র বউ। তোমাকে কেউ কিছু বললে তুমি আমাকে বলবে, আর তোমাকে কেউ কিছু বলার সাহস কখনোই পাবে না। অন্তত আমি থাকতে তোমাকে কটু কথা বলার সাহস আমি কাউকে দেব না। ঠিক তোমার ক্ষেত্রেও তাই। ঘর ঠিক না থাকলে লোক ঘরের মানুষের কথা শুনবে না। তর্ক করাটাই মুখ্য নয়, ভালোভাবেও তো বোঝানো যায়। তুমি কোথায় পুরো সংসার আগলে রাখবে, তা না করে নিজেই প্যাচ লাগিয়ে দিচ্ছ। তন্নি নাক টানলো দুঃখে। আমি একা একটা সংসার কিভাবে সামলাবো? ত্রিনয় ওর হাতে হাত রাখলো। আমি আছি না, তুমি তোমার পাশে সবসময় আমাকে কল্পনা করবে, যে কোনো সমস্যা আমাকে স্মরণ করবে। আমি কি তোমাকে ছেড়ে যাব? যাবে না? কখনো না। আচ্ছা, আর হবে না। সংসার জীবন বড্ড কঠিন আফরোজা, তোমাকে বুঝতে হবে। পরিস্থিতির সাপেক্ষে জবাব দেওয়া উচিত, এবং সঠিক জবাব অবশ্যই বড়দেরকে দিতে হয়। ছোটদেরকে বোঝাতে হয়, বুঝিয়ে বলতে হয়।
ছোটদের সাথে মান অভিমান অসম্মান বিষয়টা খাটে না। ছোটকে স্নেহ করতে হয়, তাদের ভুল হাতে ধরিয়ে শুধরে দিতে হয়, ওদের সাথে তর্ক করতে হয় না। তারপর অসম্মান টের পেলে চুপচাপ ফিরে আসতে হয়। তর্কটা মুখ্য নয়। তন্নি বোকা নিষ্পাপ কণ্ঠে আওড়ালো। বড়দেরকে বললেও তো সেটা অসম্মান হয়, বেয়াদবি হয়। ত্রিনয় অতিষ্ঠ হয় না, ওর মুখটাকে দেখে গভীর চোখে। আমি বলেছি সঠিক জবাব, অবশ্যই যা তা নয়। বুঝেছি। তন্নি এদিকে তাকালো। ত্রিনয় আর জবাব দিল না। তখন থেকে এভাবে তাকিয়ে আছে, কেমন ভাবে যেন পরিমাপ করতে লাগলো সে তন্নিকে। ঘন ভ্রুয়ের নিচে তলোয়ার শানিত দুটি আঁখি দেখে তন্নি ঘাবড়ে গেল। চোখের দৃষ্টিতে মাদক মেশানো। কিছু বুঝে ওঠার আগেই এক ঝটকায় ত্রিনয় বসে থাকা চেয়ারটা সরিয়ে দিল। এগিয়ে এলো তন্নির দিকে। তন্নি পা তুলে পিছিয়ে যেতে লাগলো ভয়ে। হুট করে ঘরের আলো নিভে এলো। তন্নি ভীষণ চমকালো। অন্ধকার আধারে সে টের পেল লোকটা বিছানায় উঠেছে। তারপর কথাবার্তা ছাড়াই ত্রিনয় তন্নিকে কাছে টেনে নিল, ভীষণ কাছে। সম্পর্কের অতল গভীরে তন্নির গভীরে লজ্জার আকাশ নামলো। সে কাঁপতে কাঁপতে গুটিয়ে গেল এক প্রকার জড়তায় হাঁস ফাঁসে। বাকি সময় সে আর চোখ খুলল না। উন্মুক্ত গলায় ত্রিনয়ের বেসামাল ঠোঁটের স্পর্শে লাগাম ছাড়া হাতের ছোঁয়ায় আগাম ঘূর্ণিঝড়ের পূর্বাভাস তন্নিকে সুস্থ থাকতে দিল না। সে রাতে তন্নি প্রথমবারের মতো ঘুমাতে পারল না। নতুন অভিজ্ঞতা, নতুন অস্থিরতা, ভিন্ন উৎপীড়নের জ্বালা ওকে ঘুমোতে দিল না। পরের দিন শুক্রবার। ত্রিনয় কাজে যাবে না। সে ঘুম থেকে উঠে গোসল করে খাটে বসে আছে। তন্নির খোঁজ খবর নেই। ত্রিনয় ক্ষণে ক্ষণে আশ্চর্য হচ্ছে, একটু কি শুয়ে বসে থাকা যায় না? একটা মানুষ এতটা চঞ্চল কিভাবে হয়? বিশ্রামেরও কি দরকার পড়ে না? তার পাশের ঘরটা জুয়ের। তন্নি সেখান থেকে এলো হাসতে হাসতে। ঘরে ঢুকে গম্ভীর বসে থাকা ত্রিনয়কে দেখে হাসি থামিয়ে ফেলল। কোমরের কিছুটা জায়গা দেখা যাচ্ছে। ফর্সা শরীরের জায়গাটা একটু বেশি উজ্জ্বল। ত্রিনয়ের চোখ আগে সেখানেই গেছে। ঠিকঠাক শাড়িটা পর্যন্ত পরতে পারে না। ঘর থেকে বের হলে পেঁচিয়ে গুছিয়ে মাথায় ঘোমটা টানে বস্তার মতো। ত্রিনয় জিজ্ঞেস করলো, এত হাসাহাসি কেন? তন্নি মাথার কাপড় ফেলে দিল। সকাল সকাল ভেজা চুল খোপা করে রেখেছিল, সেগুলো উন্মুক্ত করল দুই হাতে। হেঁটে গিয়ে চিরুনি হাতে নিয়ে বলল, তোমার জন্য কি হাসতেও পারবো না? জুইয়ের ঘরে ছিলাম, ও কলেজের একটা ঘটনা বলছিল তাই হাসছিলাম। ত্রিনয় চোখ জড়ো করলো। এর মধ্যে ননদ ভাবি মিলেও গেছে। সে বসে থেকে পুনরায় গম্ভীর কণ্ঠে বলল, ঘরে আমি আছি, তোমার খেয়াল নেই? তন্নি হতভম্ব আওড়ায়। তো কি করব? প্রশ্ন প্রশ্ন আর প্রশ্ন। খারাপ লাগছে? লম্বা চুলে বিশাল জট বেঁধেছে। তন্নি বিরক্ত মুখে জবাব দিল, খারাপ? তারপর মনে পড়তে একটু ইতস্তত করলো। হ্যাঁ, একটু একটু। আমার মনে হয় জ্বর আসবে। জানো, আজ সকালে শরীর কাঁপছিল। ত্রিনয়ের সামনে তার কোনো গোপনীয়তা নেই। কি সুন্দর সরাসরি সব বলা যায়। ত্রিনয়কে তন্নির এজন্য আরো বেশি ভালো লাগে। ত্রিনয় উঠে দাঁড়ালো। তবুও তো টুইটুই কমছে না। কোথায় যাচ্ছ? ওষুধ আনতে। খেয়ে নিলে আর জ্বর আসবে না। তন্নি আয়নায় ঠোঁট বাঁকায়। অদ্ভুত তার কণ্ঠস্বর। তোমার কপাল কি কখনো সোজা হয় না? ত্রিনয় ফোন পকেটে রাখা বাদে ওর দিকে তাকালো। ফলস্বরূপ আরো কয়েকটা ভাঁজ পড়লো কপালে। জিজ্ঞেস করলো, কেন? কপালে কি হয়েছে? তন্নি আয়নার সামনে থেকে এসে ত্রিনয়ের সামনে দাঁড়ালো। পা উঁচু করে কলারটা স্পর্শ করার চেষ্টা করলো। ব্যর্থ হতেই ত্রিনয় তার কোমর জড়িয়ে ধরে উঁচু করলো। সে কপালটা ছুঁয়ে বলল, সবসময় এতগুলো ভাঁজ থাকে, আমার এটা পছন্দ না। এভাবে সোজা রাখবে। সেদিকে ত্রিনয়ের খেয়াল নেই। সে এক ধ্যানে গলার লাল জায়গাটায় তাকিয়ে থেকে মুখ এগিয়ে নিল সেখানে। খোঁচা খোঁচা দাড়ির স্পর্শ পেতে তন্নি গলা জড়িয়ে ধরলো। হেসে উঠল সে। চুল খামচে বলল, শুশুই লাগছে আমার। দরজা খোলা আছে, জবাই এসে পড়বে, ছাড়ো। ত্রিনয় মাথা উঠালো। বিরক্ত হয়েছে নাকি রাগ করেছে বোঝা গেল না। তার মতি গতি টের পেয়ে ঠোঁটগুলো হাত দিয়ে চেপে ধরলো তন্নি। বাইরে দেখিয়ে বলল, ভর্তা হয়ে যাচ্ছি তো।
ত্রিনয় ওকে নামিয়ে দিল, কপালে চুমু খেলো। বাইরে যাচ্ছে, কিছু লাগবে তোমার? তন্নি আবদার করলো। আমাকেও একটু বাইরে নিয়ে যাবে, একঘেয়েমি লাগছে। আজ যাবে? তন্নি মুখ ঘুরিয়ে নিল। তাছাড়া আর কোনদিন? কাল থেকে তো কলেজ শুরু। ত্রিনয় একটু ভেবে বলল। আচ্ছা, বিকেলে। তন্নি খুশি হয়ে গেল। ত্রিনয় বের হয়ে গেলে সে চুলে মনোযোগ দিল পুনরায়। একা থাকলে বাড়ির কথা মনে পড়ে, মায়ের কথা, দাদির কথা, পুকুর পাড়ের কথা। তন্নির তখন কি যে খারাপ লাগে সে কাউকে বলতে পারে না। ত্রিনয়কে বললে ত্রিনয় একটু আধটু সান্ত্বনা দেয়, তাতে কেবল সাময়িক কষ্ট লাঘব হয়। দুঃখ কি আর ভোলা যায়? মেয়েদের জীবনটা কত কষ্টের। তন্নির বর ভালো বলে, নইলে তন্নি কষ্টের দুঃখে কবে যে মরে যেত। এতদিন পর্যন্ত সংসার করতে হতো না, এত আহ্লাদ পাওয়ার কথাই ছিল না। রান্না বান্না সে করে না, সে কাজের মেয়েটাকে টুকটাক সাহায্য করে। তার ঘাড়ে সবাইকে খাওয়ানোর আর রান্না বান্নার তদারকির দায়িত্ব। রোজিনা জুই ভীষণ ভালো ব্যবহার করে জবা ও পিসুকে। ত্রিনয় না থাকলে সে এখানে এসে বসে থাকে। চুল আঁচড়ানো শেষ হলেই তন্নি শুয়ে পড়ল। এতক্ষণ টের পায়নি শরীরটা ভীষণ খারাপ লাগছে। সকালে আরো খারাপ লাগছিল। তন্নি তাড়াহুড়ো করে কতগুলো ভাত খেয়েছে, খাওয়ার উপরে কথা নেই। ভাত খেতেই শরীর চাঙ্গা হয়ে গেছে। শুয়েই সে ঘুমিয়ে পড়ল। দাদি বলছিলেন, বিয়ের বছর বেশি ঘুম পাবে। কথাটা সত্য, কিন্তু রাতে সজাগ থাকার ফলে ঘুম পাবে এটা সে জানতো না। দাদি তো এটা বললেন না। তন্নি ত্রিনয়ের কথা মতো বিকেলে তৈরি হলো, চুল আঁচড়ে খোপা করলো। মস্ত খোপাটা ঢিলে হয়ে পড়লো ঘাড়ের উপর। সিথির দুপাশে কয়েকটা চুল বের করা। আকাশি রঙের শাড়িটার পার গাঢ় নীল। বিয়েতে পেয়েছিল শাড়িটা। সে চোখে কাজল পরলো, ঠোঁটে লিপস্টিক, কানে একজোড়া ঝুমকা। তন্নি আয়নায় তাকালো, সুন্দর লাগছে। ত্রিনয় দেখে কি বলবে, সুন্দরী নাকি রূপবতী? অবশ্য ত্রিনয় সেভাবে কিছু বলেই না। মাথার খোপাটা খালি খালি লাগছে। তন্নি উঠে দাঁড়িয়ে শাড়ির আঁচল মেলে ধরলো। আয়নার সামনে আরেকটু ঢং করে তারপর বের হলো ঘর থেকে। ত্রিনয় নিচে গাড়ি নিয়ে দাঁড়িয়ে। তন্নি জানালা দিয়ে উকি দিল। ত্রিনয় দরজাটা খুলে দিল। মেয়েটা হাঁ করে ওকে দেখতে দেখতে ভেতরে বসলো। ত্রিনয়ের শরীরেও আকাশি রঙের শার্ট, কালো প্যান্টের সাথে সেটা ইন করা। হাতের কোনোই পর্যন্ত গুটিয়ে রাখা শার্টের হাতা, কবজিতে কালো বেল্টের ঘড়ি, গোছানো চুল। তন্নি নড়ে চড়ে বসলো। নিজের মুগ্ধতা এক পাশে রেখে জিজ্ঞেস করলো, আমায় কেমন লাগছে? ত্রিনয় সামনে তাকিয়ে গাড়ি ছাড়তে ছাড়তে উত্তর দিল ছোট করে, সুন্দর। তন্নি মুখ গোমরা করলো। সুন্দর তো সেদিনও বলেছিল। আর কিছু জানে না বোধহয়। ও কানের পাশে চুল গুছলো। তুমি আমার দিকে তাকাওনি? শুধু সুন্দর বাদে আর কিছুই না? ত্রিনয় মিররে ওর অভিমানী গাল ফোলানো মুখটা দেখলো, চোখ ভর্তি কালো কাজল। ত্রিনয়ের হৃদস্পন্দন বেড়ে যায় অচিরাত সে ঢোক গেলে। তারপর হিম আওয়াজে আওড়ায়, প্রাণ নাশিনী। তন্নি চোখ ছোট করে ওর দিকে তাকালো। বুঝলো না কথাটা। স্পষ্ট করে বললে তো গাড়িটা শোলাকিয়া পার হয়ে মসজিদের সামনে দিয়ে শুরু গুরুদোয়ালের সামনে পর্যন্ত পৌঁছালো। মুক্ত মঞ্চের সামনে একটা ফুলের দোকান, সেখানে কয়েকটা বেলি ফুলের গাছটা ঝুলছে। ত্রিনয় দোকান থেকে চোখ সরিয়ে তন্নির দিকে তাকালো। খোপা খালি। ত্রিনয় কি করবে বুঝতে পারলো না। তন্নি বড় বড় চোখে আশপাশ দেখছে। কত 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 ছেলে মেয়ে কাঁধে মাথা রেখে বসেছে। কেউ 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 ফুচকা খাচ্ছে। ত্রিনয় ডাকলো, আফরোজা। তন্নির ধ্যান ভঙ্গ হয়। হ্যাঁ বলো। ফুল কিনবে? তন্নি আশপাশ দেখে বলে। কোথায়? তারপর দোকানটা দেখতে পেয়ে খুশি হয়। উৎফুল্ল আননে বলে, হ্যাঁ, একটা বেলি ফুলের মালা আনবে, খোপায় দেবো। ত্রিনয় বের হয়ে যায় গাড়ি থেকে। তন্নি নিজেও বের হলো, তবে সেখান থেকে নড়ল না। চুপচাপ গাড়ির পাশে দাঁড়িয়ে রইলো। ত্রিনয় কতগুলো গোলাপ এনেছে, টকটকে লাল গোলাপ, একটা বেলির গাছটা। সেগুলো পেয়ে তন্নি খুব খুশি হলো। বুকে চেপে ঘ্রাণ শুকিয়ে নিল। তারপর বলল, এটা তো মাথায় দেয়, খোপায় পরিয়ে দাও।
ত্রিনয় ইতস্তত করে। আমি আর কেউ আছে? দাও। তন্নি ওর দিকে পিঠ করে দাঁড়ালো। ত্রিনয় বেশ সময় নিয়ে বহু কষ্টে সেটা খোপায় পেঁচিয়ে দিল। তন্নি গোলাপগুলো দেখছে। পড়ানো শেষ হলে ত্রিনয় বলল, নো পারফেক্ট। ফুচকা খাবে? তন্নি মাথা নাড়ে। ত্রিনয় গিয়ে ফুচকা আনলো। তন্নি বেশ কতগুলো খেলো। খাওয়ার সময় সামনের চুলগুলো ওকে বেশ বিরক্ত করলো। ত্রিনয় মায়া হাতে সেগুলো কানের পাশে গুজে দিয়েছে। তারপর গাড়িটা পুনরায় পুরাতন বই বাজার পার হয়ে আখড়া বাজার যেতেই সে পেট চেপে ধরলো, ব্যথা করছে। ত্রিনয় উদ্বিগ্ন হলো। বাড়িতে চলে যেতে চাইলে তন্নি না করলো। আকাশটা অন্ধকার হয়ে যাচ্ছে, বোধহয় বৃষ্টি আসবে। তন্নির বহুদিনের শখ বরের সাথে বৃষ্টিতে ভেজার। সে নিজের পেট ব্যথা ভুলে গেল। জানালা দিয়ে মাথা বের করে আকাশের দিকে তাকিয়ে রইল। রাস্তার লোকজন কমে যাচ্ছে, সবাই নিজেদের বাইরের দোকান গুটিয়ে নিচ্ছে। এর মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো। তন্নি বয়ে পড়েছে এমন বৃষ্টিকে বলে ইলশে গুড়ি। সে মুখটাকে উঁচু করলো। ফোঁটা ফোঁটা বৃষ্টি এসে ছুঁয়ে দিল তার সুশ্রী মুখটা। গৌরাঙ্গ বাজার পৌঁছতেই জোরে বৃষ্টি শুরু হলো। রাস্তাঘাট সব ফাঁকা। খুশিতে তন্নি চিৎকার দিল। মুখ হাত ভেতরে এনে ত্রিনয়ের বাহু জড়িয়ে ধরলো। চলো না বৃষ্টিতে ভিজি। ত্রিনয় আকাশের অবস্থা পর্যবেক্ষণ করে বলল, অসময়ে বৃষ্টিতে জ্বর আসবে। আসবে না, চলো। আচ্ছা, আমি একা যাই। ত্রিনয় তাকালো তার দিকে। এমন আকুল নয়নে তাকিয়ে থাকলে না করা যায়। সে আস্তে করে মাথা নাড়ল। তন্নি চটপট বের হয়ে গেল। 2 কদম গিয়ে ফিরে এসে সিটের সামনে রাখা ফুলগুলো তুলে নিল। জানালা দিয়ে পুনরায় বলল, চলো না। ত্রিনয় এক ভ্রু উঁচু করলো। তোমার কাছে কে বেশি প্রিয়, আমি নাকি বৃষ্টি? তন্নি লাজুক হাসে। বড় বড় জল কণা তার মুখ, গাল বেয়ে ঠোঁটে পড়ে। তুমি তুমি পাশে বলেই তো বৃষ্টি সুন্দর। ত্রিনয় কিভাবে যেন হাসে। তন্নির চোখ জুড়িয়ে যায়। সে গাড়ির সামনে ফুলগুলো হাতে নিয়ে 2 হাত মেলে দাঁড়ায়। আকাশের পানে মুখ করে তাকিয়ে থাকে। চোখগুলো বন্ধ হয়ে যায়। ত্রিনয় থুতনিতে হাত রেখে ওকে দেখলো বহুক্ষণ। একটা বৃষ্টিকণার বৃষ্টি বিলাসতাকে পুনরায় ডুবিয়ে মারল। ভিজে ঠোঁটে মিশে যাওয়ার অদম্য ইচ্ছে ওকে আক্রমণ করলো। সে ফোন বের করলো। মাথায় বেলি, বুকে গোলাপ জড়িয়ে ঝুম বৃষ্টির নিচে শাড়ি পরা ভেজা কায়ার মেয়েটার একটা ছবি তুললো সময় নিয়ে। তারপর সেটা ফোনের হোম মেনুতে ওয়ালপেপার হিসেবে সেট করলো। থুতনিতে আঙুল রেখে ঠোঁট এলিয়ে হাসলো। তারপর সে বের হয়ে এলো। দরজা লাগিয়ে সেখানে হেলান দিল। অসময়ের অনাকাঙ্ক্ষিত বৃষ্টি তাকেও ভিজিয়ে দিল। আকাশ রঙের শার্টটা জড়িয়ে পড়ল গায়ে। একটু আগে বলেছে পেট ব্যথা করছে, এখন দেখো কিভাবে হাসছে। এই মেয়ের বুঝি কোনো কষ্ট নেই। ত্রিনয়ের মনে হলো তন্নি ওকে কানে কানে বলছে, তুমি পাশে থাকলে আমার আর কোনো কষ্ট নেই। তারপর সে এক ধ্যানে দেখে গেল তন্নিকে, মুগ্ধ অপলক বৃষ্টিতে। বৃষ্টির সুরে সুরে গান বাজল, এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পাপ, চলো মানে মানে দিয়ে ফেলি ডুব, তুমি আমি মিলে দুজনেই মনটাকে বেঁধে ফেলি 7 পাকে, চলো ছোটখাটো করি ভুল চুক, তুমি আমি মিলে সাজিয়েছি ছোট্ট এক ফালি সুখ, রাজি আছি আজকে বৃষ্টি নামুক, তুমি আমি ভিজবো দুজনে খুব ভরসা দিলে।